আসসালামু আলাইকুম। গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের মুক্তিযুদ্ধের কিছু কথা বলেছিলাম, যেটা আমি স্বচক্ষে এবং আমি জানি। গতকাল আমি যেটা দিয়েছিলাম সেটা হলো আমার দেখা কিছু মুক্তিযুদ্ধের সময়কার একটি মাত্র ঘটনার কথা বলেছিলাম। আজকে আরেকটি বলবো, সেটি হলো আমার স্বচক্ষে দেখা মুক্তিযুদ্ধের সময় আমাদের 4 খলিফা, নাম উল্লেখ করলাম না, তাদেরকে আমি দেখেছি আগরতলায়। তারা সে সময় হিন্দুদের হোলি উৎসব হচ্ছিল, সেখানে তারা ধুতি পরে হোলি খেলছে। ধুতি পরাটাকে আমি কোনো কিছু মনে করছি না, হোলি খেলাটাও আমি কিছু মনে করছি না, কিন্তু যুদ্ধের সময় যেখানে হাজারো হাজারো শরণার্থী না খেয়ে রাস্তাঘাটে থেকে তারা যে কষ্ট করছে, সেই কষ্টের মধ্যে সেই উৎসব কি শোভনীয় ছিল? এটি একটি ঘটনা আমার নিজের চোখে দেখা। আমি আজকে সকালে লাইব্রেরি ঘাঁটতে ঘাঁটতে আমার স্পষ্ট মনে ছিল যে আব্বা মুক্তিযুদ্ধের উপরে একটা বই লিখে গেছেন, সেটাকে খুঁজতে পেয়ে গেছি। সেই বইটির নাম হলো যখন সময় এলো। এই বইটির মধ্যে সম্পূর্ণ দলিল আছে। দলিল মানে উনি যতটুক দেখেছেন প্রতিদিন তা আছে এখানে। এটা আমি পড়ে শোনাবো। তো তার আগে আমি একটু কথা বলি, এটা পরে শোনাবো বা আজকেও একটুখানি শোনাতে পারি, কারণ ভিডিও খুব একটা বড় হলে দেখে না। তো আসলে দেখার বিষয় না, কথা হলো আমি যেগুলি বলে যাচ্ছি সেটা হলো অন্তত শুনুক কিছু মানুষ, জানুক আমাদের প্রজন্ম যে তখন কি ঘটেছিল। তো এখানে আবার তো হারিয়ে ফেললাম, আমাকে নিয়ে একটা মুশকিল। এই যে পেয়েছি, সেটা হলো, আচ্ছা এটা আমি খুঁজতে থাকি আর বলতে থাকি। সেটা হলো যখন আমরা আগরতলা ক্যাম্পে থাকি তখন সেখানে অনেকেই ছিলেন। সেই সময় একজন হিন্দু মহিলা তার 2টি মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন সেই ক্যাম্পে। একটি মেয়ের নাম মনে আছে, নমিতা ঘোষ। সে বোধহয় চট্টগ্রাম বেতারের শিল্পী ছিল যতদূর আমার মনে হয়। আর আরেকটি মেয়ে, তখন সে শেয়ানা, তার বয়স তখন কত হবে, 16-17 বছর বয়স হবে। তো সেই সময় তারা যখন এসে হাজির হয়েছিল ক্যাম্পে, তাদের কোনো টাকা পয়সা খাদ্য কিচ্ছু ছিল না। তখন আম্মা তাদেরকে বোধহয় 2 বেলা বা 3 বেলা আমরা যা খাই সেটাই খেতে দিয়েছিলেন। এটা এই জন্য বললাম যে আমাদের পরিবারে আমরা কখনোই দেখিনি ধর্মকে বিভেদ করতে। আমার মাও এটা বিশ্বাস করতেন, তাই তাদেরকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আম্মা। তো এখানে একটি ঘটনা, যখন আস্তে আস্তে সকলেই ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছে কলকাতায় তাদের ঠিকানা স্থির করতে, আস্তে আস্তে ক্যাম্প সম্পূর্ণ খালি হয়ে গেল। আব্বাও চলে গেলেন
কলকাতায় আমাদের একটা ব্যবস্থা করার জন্য, কারণ আমরা দু ভাই আমরা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম। আমরা যুদ্ধ করিনি, কিন্তু আমরা যুদ্ধের ইসেতে যেতাম। আচ্ছা, সেখানে আস্তে আস্তে যখন খালি হয়ে গেল, তো একদিন আমাদেরও সময় চলে এলো চলে যাওয়ার কলকাতায়। তখন আমরা যেদিন চলে যাব, সেই দৃশ্যটি আমার এখনও মনে আছে। খুব অসহায় লেগেছিল, কারণ ওই মহিলা তার বড় মেয়ে নমিতাকে নিয়ে কলকাতায় চলে গিয়েছিলেন আমাদের দুদিন আগে। ওই শেয়ানা মেয়েটিকে আম্মার কাছে রেখে এসেছিলেন যে দিদি আপনি একটু দেখে রাখবেন। আম্মা রেখেছিলেন, আগলে রেখেছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদেরকে চলে যেতে হলো ওই মেয়েটিকে রেখে। তখন আম্মা খুব অস্থির হয়ে গেলেন যে এই মেয়েটি একা কি করবে এখানে। তখন আম্মা ওই পলিটিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপালকে বললেন, আপনারা একটু দয়া করে এই মেয়েটিকে দিকে লক্ষ্য রাখবেন, শেয়ানা মেয়ে, একটু লক্ষ্য রাখবেন। মেয়েটি ছলছল করে কাঁদছিল। তখন মেয়েটিকে আমরা রেখে যখন চলে আসলাম, সত্যি আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারে পড়ি, আমার খুব খারাপ লেগেছিল। এরপরে কলকাতার একটি ঘটনা বলি, সেটা হলো আমাদের বড় বড় নেতারা, তারা থেকেছেন বিলাসবহুল বাড়িতে এবং এসি রুম। তাদের অনেককেই আমরা চলাফেরার সময় রাতের বেলা পেয়েছি মদের বোতল হাতে নিয়ে, এবং অনেককে টালমাটাল অবস্থায়ও আমরা দেখেছি, আমি দেখেছি। তখন আমি ভেবেছি এরা কি দেশ স্বাধীন করতে এসছে নাকি কলকাতার আনন্দকে উপভোগ করতে এসছে। আজকে এই পর্যন্তই বললাম, বেশি বড় হয়ে যাচ্ছে। আবার আগামীকাল ইনশাল্লাহ এখানে অনেক তথ্য আপনারা পাবেন আশা করি। ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।